পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। ইসির ব্যাখ্যা ও দ্রুত সমাধান চান নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। সব ধরনের খেলা বর্জনের ঘোষণা। আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ 7 কলেজ শিক্ষার্থীদের। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না করলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি। যান চলাচল বন্ধে চরম ভোগান্তি। এবং বাড়তি আমদানির অনুমতি দিতে দেরি করায় এলপিজি সংকট, দাবি ব্যবসায়ীদের। ভিন্নমত বিইআরসি চেয়ারম্যানের। রমজানে গ্যাস সংকট না হওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি সূত্র বলছে, আসন্ন জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দেশে ফেরার পর প্রথমবার সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। এর আগে গত বছর মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তারা। দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানা গেছে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চলছে 6ষ্ঠ দিনের আপিল শুনানি। আজ শতাধিক আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে, বাতিল হওয়ার ক্ষোভ জানান কেউ কেউ। জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 27 দিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় 6ষ্ঠ দিনের আপিল শুনানি। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেক প্রার্থী। বাতিল হওয়া প্রার্থীরা জানান অভিযোগ, সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা। আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। রিটার্নিং কর্মকর্তাদের তাদের দুর্বলতার কারণে আজকে আমাদের আবার আপিল করতে হয়েছে, আবার নির্বাচন কমিশনে আসতে হয়েছে। আমার মনোনয়ন ফেরত পেয়েছি, আমি নির্বাচন এখন বৈধ প্রার্থী। শুনানিতে দ্বৈত নাগরিকের অভিযোগে কুড়িগ্রাম 3 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রেখেছে ইসি। সঙ্গে সঙ্গে সেই রায়টি দিয়ে দিচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও একের পর এক দেশে ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। একটি দলের কর্মকাণ্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে ইসির ব্যাখ্যা ও দ্রুত সমাধান চেয়েছেন দলটির নেতারা। নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতের কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিসিএএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে। এদিকে সকালে দক্ষিণ সিটির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক ঠেকাতে সতর্ক থাকতে হবে। অন্য একটা দলের মার্কারের আগে দিয়ে
আমাদেরটাকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে। এদিকে চট্টগ্রামে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক উপরে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইসিকে পরিষ্কার করে জনগণের কাছে প্রকাশ করতে হবে। বিএনপির ধানের শীষ কেন ভাঁজের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবেন। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে। জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করবে বিএনপি। কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে মাঠে নামবেন না ক্রিকেটাররা। সব ধরনের খেলা বর্জনের ডাক দিয়েছেন তারা। ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্যের বিষয়ে নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিবি। বিপিএলে খেলা চালিয়ে যাওয়ারও অনুরোধ করে বোর্ড। তবে নিজেদের দাবিতে অনড় ক্রিকেটাররা। বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের, কিন্তু মাঠেই যাননি খেলোয়াড়রা। জরুরি সংবাদ সম্মেলনে ডাক দেন তারা। সেখানে জানানো হয়, দাবি না মানা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা। এই মুহূর্তে বনানীতে কথা বলছেন ক্রিকেটাররা। সরাসরি যাচ্ছি সেখানে। মানে আপনি যে প্রশ্নগুলো করেছেন আসলে এগুলার ব্যাখ্যা দিয়ে আসলেই কঠিন। আর জিনিসগুলা কিভাবে হচ্ছে আপনারাও জানেন, আমরাও জানি। হ্যাঁ, তো আমার মনে হয় না এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার আছে। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হইনি। আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণে এসেছে, অন্য কোনো কারণও তো নাই এখানে। আপনি একটা করছেন তো উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যোগাযোগ না করে তারা যদি এলামেন্ট থাকে তাদের জায়গায় তারা বসে থাকবেন এবং সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এই অবস্থান টিকতে পারে? মুভ করতে হবে। যে মন্তব্যটা করা হয়েছে, মানে এটা তো আমি মানে যে জিনিসটা দেখেছি যে মানে এরকম মন্তব্যটা করেছে, জিনিসটা তো এরকম না। জিনিসটা কিরকম যে সে কাজ করতে হবে। এখানে তো ক্রিকেটের, আমরা ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট বোর্ড, আপনারা যারা আছেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই আমরা একটা পরিবার। আমরা যখন মাঠে খেলি তখন তো সবাই আসে, দর্শক যারা বোঝানো হচ্ছে, অনেক সময় আমাদেরকে নেগেটিভ জিনিস বোঝানো হচ্ছে, পজিটিভটা আমাদের সামনে দর্শকরা আমাদেরকে বুঝতেছে না আসলে যে আমরা যে দর্শকরা যে আসে, আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি। আমরা তো বলতে পারতাম। সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। ক্রিকেটারদের ব্রিফিং এর সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরো থাকছে, নির্বাচনে 19 উপকূলীয় জেলায় মোতায়েন থাকবে নৌবাহিনীর 5000 সদস্য, জানালেন বাহিনী প্রধান। খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ উদ্বোধন।
ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। দুপুর 1টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে 7 কলেজকে একত্রীকরণ করে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানান, নইলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গত বছর ডিসেম্বরেও একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় চলতি বছর জানুয়ারিতে অধ্যাদেশ জারির কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে অবরোধ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। আজকে তারা রাজধানীর 3টি পয়েন্টে ব্লকেট দিয়েছে। এর মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে রাজধানীর যে সায়েন্স ল্যাব যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়েই তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি টেকনিক্যাল এবং মহাখালী এলাকাতেও তারা অবরোধ করে রেখেছে। যদি এখানকার সার্বিক যে পরিস্থিতি সেটি জানাই, দুপুর 12টা 40 মিনিটের পর থেকে মূলত 7 কলেজের যে শিক্ষার্থীরা, অর্থাৎ এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আছে, আর তারা যে সায়েন্স ল্যাব মোড়ের যে চারপাশের যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়ে রেখেছে এবং সড়কের চারপাশে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ বলা যায়। প্রায় 3 ঘন্টা ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং এতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। আমরা এখানে এই সড়কে যারা যাতায়াত করছে এই ধরনের পথচারীদের সঙ্গে তারা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে জনগণকে আসলে এরকম ভোগান্তিতে ফেলে এ ধরনের আন্দোলন করাটা যৌক্তিক না। যদিও এর পক্ষে পাল্টা যুক্তি দেখাচ্ছেন এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা। তারা বলছেন যে তাদের যে একমাত্র দাবি অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ যেটি, সেই দাবিটি আদায় হয়ে গেলে তারা এখান থেকে চলে যাবেন এবং তারা ক্লাসরুমে ফিরে যেতে চান। যদি একটু জানাই, তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। সর্বশেষ গত 7 এবং 8 ডিসেম্বর কিন্তু এই শিক্ষার্থীরা শিক্ষা ভবন সহ সচিবালয় সহ বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং সেখানেও কিন্তু তারা দাবি জানিয়েছে তাদের যাতে অবিলম্বে যেই অধ্যাদেশের যে বিষয়টি সেই অধ্যাদেশটি তাদেরকে জারি করা হয়। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পালানোর সব পথ তৈরি করেছিলেন আগেই, ব্যবস্থা করেছিলেন পরিবারের ভরণ পোষণেরও। হত্যাকাণ্ডের 1 মাস আগে এনআরবিসি ব্যাংক থেকে স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার নামে কেনেন 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র। দেশের বাইরে পালাবেন জানিয়ে সেই সঞ্চয়পত্র দিয়ে পরিবার চালাতে বলেছিলেন। ডিবির কাছে স্বীকারোক্তি দিয়ে সব তথ্য জানান স্ত্রী সামিয়া। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকে আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা 65.5 লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে 65 লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামবো আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক 1 মাস আগে কেন ফয়সাল 65 লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা সময় সংবাদের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে 2023 সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ওনার সাথে তো আরো অনেক পার্টিরা সবসময় লেনদেন হতো, চলাফেরা করতো। কখনো তো আমাদের কাছে মনেই হয় না যে এই ব্যক্তি ব্যাপার এরকম একটা অভিযোগ উঠতে পারে। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপলসফট আইটির নামের হিসাবে গত বছরের 3 নভেম্বর জমা হয়েছে 42 লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে 4 নভেম্বর অ্যাপলসফট আইটির হিসাব থেকে 65 লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ফলো দি ফ্লো অফ মানি, তারা এই প্রিন্সিপাল মেনটেন করে দেখতে পায় তার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ বড় রকমের টাকা লেনদেন হয়েছে ইমিডিয়েট আগে এই ঘটনার। তো সেই টাকা সিআইডির আবেদনের প্রেক্ষিতে
বিজ্ঞ আদালত ফ্রিজ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। কেউ ঘটনার পরবর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে, অস্ত্র সরবরাহ করেছে কেউ, এবং অস্ত্রগুলো লুকানোর ক্ষেত্রে অনেকে ভূমিকা রেখেছে। সেগুলো আমরা বিবেচনা করেছি এবং সেই অনুযায়ী যার যার ভূমিকা সেই ভিত্তিতেই আমাদের চার্জশিটে দাখিল করা হয়েছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেরিতে আমদানির অনুমতি দেয় এলপিজির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ভিন্ন মত বিইআরসি চেয়ারম্যানের। বলছেন যারা বাড়তি এলপিজি আনতে চেয়েছিল তাদের সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসে 1.5 লাখ টন এলপিজি দেশে আসতে পারে জানিয়ে চেয়ারম্যানের আশা রমজানে কোনো সংকট হবে না। এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না এই জ্বালানি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উঠে আসে সাম্প্রতিক বাজার পরিস্থিতিও। আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি প্রশ্ন রাখেন 1300 টাকার এলপি গ্যাসের জন্য কেন 2500 টাকা গুনতে হবে গ্রাহককে। এ সময় দাম নির্ধারণ পদ্ধতি আরো স্বচ্ছ করার দাবি জানান তিনি। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? এই জন্যই তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আলোচনায় জ্বালানি খাতে জনবান্ধব নীতিমালা ও বাজারে শৃঙ্খলা ফেরানোর উপর জোর দেন রাজনীতিকরা। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আগামীতে রাজনৈতিক দলগুলো এবং যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই খাতকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার এবং অবশ্যই এটা করার ক্ষমতা রাখেন নীতি নির্ধারকরা, এবং তারা হয় বোঝেন না অথবা বুঝেও করতে চান না। এ সময় চলমান সংকটের জন্য বিইআরসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। জানান আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার। আমাদেরকে ট্যাঙ্ক করার জন্য জায়গা করে দেন। আমাদের প্রাইভেট সেক্টর করতে সময় লাগবে না, এটা 2 বছরের কাজ, ইট ক্যান বি ডান। বা 3 বছরে যদি সময় যায় বাংলাদেশের এলপিজি সেক্টরে আপনার আনইন্টারাপ্টেড কার্গো ডিসচার্জ করা, আনইন্টারাপ্টেড কার্গো দেওয়া সম্ভব হবে। তবে অভিযোগ নাকচ করে বিইআরসি চেয়ারম্যান বলেন যারা বাড়তি আমদানি করেছে তাদের বাধা দেওয়া হয়নি। যে ওনারা যেন সর্বত চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম। এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। এলপিজির আমদানি বাড়ায় রমজানের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন বিইআরসি চেয়ারম্যান। আশা করি যে ওনারা এটা সর্বোত্তভাবে চেষ্টা করবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে মাঠে নামবেন না ক্রিকেটাররা। খেলা বর্জনের ঘোষণায় মাঠে গড়ায়নি বিপিএলের ঢাকা পর্ব। ম্যাচ শুরু করার দাবিতে স্টেডিয়ামের বাইরে রাস্তা অবরোধ করেছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সাজিদ মুস্তাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকে কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন বিপিএলের ম্যাচ দেখতে, কিন্তু এখন পর্যন্ত আসলে ম্যাচ মাঠে গড়েনি, কোনো দল আসেনি। ক্রিকেটাররা কিন্তু তাদের অবস্থান আরও একবার জানিয়েছেন যে তারা যতক্ষণ নাজমুল ইসলাম পদত্যাগ করছেন তারা আসলে মাঠে আসবেন না, তাদের সিদ্ধান্ত অনড় থাকবেন। এবং সমর্থকরা কিন্তু কিছুটা ক্ষুব্ধ হয়েছেন সমর্থকরা, যার কারণে কিন্তু আমরা দেখছি তারা স্টেডিয়ামের সামনের যে রাস্তাটা সেই রাস্তা অবরোধ করে রেখেছেন এবং কোনো যান চলাচল করতে দিচ্ছেন। আপনারা যদি দেখেন এই প্রশিকা থেকে যে রাস্তাটা এসেছে এখান থেকে সব গাড়িকে ঘুরে দেওয়া হচ্ছে। একইভাবে মিরপুর 2 থেকে যে পথটা রয়েছে সেই পথের গাড়িগুলোকেও কিন্তু ঘুরে দেওয়া হচ্ছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সমর্থকদের একটাই দাবি, তারা মাঠে খেলা দেখতে চান। তারা সকাল থেকে কেউ নোয়াখালী থেকে এসেছেন, অনেকে ঢাকার বাইরের আশপাশের জেলা থেকে এসেছেন বিপিএলের শুধু ম্যাচ দেখার জন্য। তারা বলছেন তারা কেন ভুক্তভোগী হবেন, তারা কেন ম্যাচ দেখতে পারবেন না বা তাদেরকে কেন বঞ্চিত করা হবে। তাদের দাবি কিন্তু একেবারে যৌক্তিক, কারণ কালকে মধ্যরাতে ঠিক না, বেশ রাত করে কিন্তু এই বর্জনের ঘোষণা দেওয়া হয়। তবে কিছুটা দায়
ক্রিকেট বোর্ডকে দিতে হবে। ক্রিকেট বোর্ড কিন্তু কালকে রাতে এই বিষয়টা রিজলভ করতে পারত, ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আলোচনা করে তারা ডিলে করেছে এবং ঠিক দুপুর 1টার সময় কিন্তু তারা আবার একটা মিটিংয়ে বসে। সেই মিটিংয়ের পর দীর্ঘ একটা প্রেস কনফারেন্স করেছেন ক্রিকেটাররা, কোয়াব, এবং তারা সব কিছুর ব্যাখ্যা দিয়েছেন। মুস্তাফিজকে নিয়ে তারা কেন ব্যাখ্যা দেননি এতদিন যখন তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম, যিনি একই সঙ্গে ফিনান্স কমিটির দায়িত্বে ছিলেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে, তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে এবং একই সঙ্গে বিসিবির কোনো ধরনের কার্যক্রমে তাকে আসলে যুক্ত রাখা হচ্ছে না, এমন একটা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এটা জানতে পারবো। বিসিবির ভেতরে এমন একটা আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং সবাই কিন্তু একটাই চাইছে যে মাঠে এখন খেলা ফেরাতে, কারণ আমরা জানি পুরো বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল বিপিএল এর ঢাকা পর্ব শুরু হওয়ার জন্য। আমরা জানি বিশ্বের অনেক প্রান্তেই কিন্তু বিপিএল এর ম্যাচ সম্প্রচার করা হয়। সবার কিন্তু প্রশ্ন একটাই যে কেন আজকে বিপিএল এর ম্যাচ সম্প্রচার করা হচ্ছে না। নোয়াখালী সমর্থকদের অনেক আধিক্য আমরা এখানে দেখতে পেয়েছি। আজকে নোয়াখালীর খেলা রয়েছে, মাঠে তাদের দল খুব একটা ভালো করতে না পারলেও কিন্তু নোয়াখালী সমর্থকরা এসেছিলেন আজ মাঠে দলকে সমর্থন দেওয়ার জন্য। তারা কিন্তু যার পর্যায়ে হতাশ। তবে অনেকে এখনও আশা করছেন, যেহেতু সন্ধ্যায় আরেকটি ম্যাচ রয়েছে সন্ধ্যা 6টার সময়, সেই ম্যাচটা কিন্তু সমর্থকরা এখনও চাচ্ছেন যে সেই ম্যাচটা যেন অন্তত মাঠে গড়ায় এবং তারা যেন ম্যাচ দেখে বাড়ি ফিরতে পারে। এবং একইভাবে একটা কথা বলতেই হয় যে বিসিবির জন্য কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ যেহেতু প্রথম ম্যাচটি আজকে মাঠে গড়ায়নি, তারা এই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দেবে না, আবারও নতুন করে ম্যাচটি আয়োজন করবে, সেটাও কিন্তু একটা বড় সিদ্ধান্ত। সবকিছু মিলিয়ে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে কিছুটা আমরা বলতে পারি যে কিছুটা ব্যাকফুটে রয়েছে এবং সমর্থকরা কিন্তু একটাই চাওয়া যে তারা, অনেকে আমরা দেখেছি যে অনেকের নামে স্লোগান দিচ্ছে, তবে তারা কিন্তু চাইছেন যে এই মুহূর্তে একটাই চাওয়া যে তারা মাঠে খেলা গড়াতে চান এবং তারা মাঠে খেলা দেখতে চান। এবং নাজমুল ইসলামে ক্রিকেটারের যে পদত্যাগ চেয়েছেন সেই বিষয়ে কিন্তু বোর্ড এখন পদত্যাগ তাকে করানোর কোনো যেহেতু এখতিয়ার নেই, তাকে সব কার্যক্রম থেকে কিন্তু আপাতত অফ রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে আপাতত মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে শেরেবাংলা সবশেষ খবর। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে বিক্ষোভকারীদের হত্যা মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভিকে চমৎকার মানুষ বললেও ক্ষমতা দখলে জনসমর্থন আদায় করতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। এদিকে কয়েক ঘন্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে তেহরান। থাইল্যান্ডে আবারও ক্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ব্যাংককের উপকণ্ঠের একটি মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্পের একটি ক্রেন ভেঙে হঠাৎ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর একদিন আগে মঙ্গলবার ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসীমা প্রদেশের বান্থাননখোট এলাকায় চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত 32 জন নিহত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হন 79 জন। লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুত গতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। ইসির ব্যাখ্যা ও দ্রুত সমাধান চান নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বিকেলে। বিসিবি পরিচালক নাজমুলকে না সরানো পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা, খেলা বর্জনের ঘোষণা। বিপিএল ম্যাচ শুরুর দাবিতে স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ দর্শকদের। এবং আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ 7 কলেজ শিক্ষার্থীদের। সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না করলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি। যান চলাচল বন্ধে চরম ভোগান্তি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।